নমস্কার, হিট অ্যাট 6 এ আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। পশ্চিমবঙ্গ সহ দেশে 4 প্রান্তে অতিকায় হনুমান মূর্তি তৈরি হবে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই ঘোষণার পিছনে কি কৌশল রয়েছে, কি মনে করছেন বিরোধীরা, আমরা কথা বলবো। তবে তার আগে প্রতিবেদনে নজর রাখবো। রাম মন্দিরের প্রতিশ্রুতি পূরণ হওয়ার পথে এবার নজর রামের পরম ভক্ত। পশ্চিমবঙ্গ সহ দেশের 4 রাজ্যে অতিকায় হনুমান মূর্তি তৈরির ঘোষণা নরেন্দ্র মোদীর। शिमलार पर गुजराते द्वितीय हनुमान मूर्तिर उन्मोचन करें प्रधानमंत्री। आज ये दूसरी प्रतिमा मोरबी में स्थापित हुई है। 2 अन्य मूर्तियों को दक्षिण में रामेश्वरम और पश्चिम बंगाल में स्थापित करने का कार्य चल रहा है, ऐसे मुझे बताया गया। हनुमान जी से प्रेरणा पाता है। हनुमान वो शक्ति और संबल है जिन्होंने समस्त वनवासी प्रजातियों और वन बंधुओं को मान और सम्मान का अधिकार दिलाया। हनुमान चालीसाय लेखा रयेछे, सब सुख लहे तुम्हारी सरना, तुम रक्षक काहू को डरना। बजरंगबली रक्षक हिसेबे नियेई एगोनोर भावना गेरुआ शिबिरेर। अरे संकट मोचन এই রাস্তায় হবে না, এটা সংকট। সংকট মোচনের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বিনিয়োগ করতে হবে। শুধু রামে কি আর ভরসা রাখা যাচ্ছে না, তাই বজরংবলী স্মরণ। শনিবার মোদির বার্তায় সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নেও তুমুল তরজা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সৌমিক রাহা রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিকদা, এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সবাই এক বাক্যে বলছেন যে যেখানে তেলের দাম কমানো নিয়ে, বেকারত্ব নিয়ে এবং মূল্যবৃদ্ধি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে মূর্তি নিয়ে এত মাতামাতি কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে হনুমান জয়ন্তী। প্রধানমন্ত্রী যে বিষয়টা নিয়ে বলেছেন যে 4টি মূর্তি দেশে বানানো হবে, মূল্যবৃদ্ধির সাথে মূর্তি বানানোর সম্পর্কটা কোথায়? এরকমও তো হতে পারে, উল্টোও তো ভাবা যেতে পারে যে এই মূর্তি এত সুন্দর মূর্তি হবে, এই মূর্তি পশ্চিমবঙ্গের একটা এত সুন্দর ট্যুরিজম এনে দেবে, যেখানে গোটা ভারত কেন গোটা বিশ্ব থেকে লোকে এসে এই জায়গাটা দর্শনীয় স্থাপত্য হবে এবং সেইখানে আশেপাশে এলাকাটা কত লোকের কাজ হবে, কত লোকের উন্নতি হবে, কত লোক ওখানে আস্থার জন্য আসবে। একটা মন্দিরের ভেতরে যেরকম আমরা প্রতিমা দেখতে পাই, আমরা দেখতে পারি না জীবন্ত প্রতিমা। স্বামী বিবেকানন্দ বলেছেন এটা তো ভারতের কালচার, ভারতের সংস্কৃতি। ভারতের কালচারটা বাকি দেশের কালচার থেকে আলাদা, এটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে, যখন পাশ্চাত্যের মাটিতে মার্কস বিচরণ করছে, ভারতের মাটিতে কে বিচরণ করছে? রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ। ভারতের মাটিতে স্বামী বিবেকানন্দ বিচরণ করছে। সেই কারণে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কালচারটাই আলাদা। আমাদের এখানে মূর্তি থাকবে, কিন্তু সেই মূর্তির পাশে আমাদের কিভাবে সেটাকে স্থাপত্য করা যায়, কিভাবে আরও বেশি এই জায়গাটাকে একটা ট্যুরিজমের জায়গায় করা যায়, প্রগতিশীল মানুষের আস্থার জায়গায় করা যায়, মানুষ ওখানে কাজ করতে পারবে, সেই বিষয়গুলোতেও আমরা দেখতে পারবেন। আর তাছাড়া আপনারা মূল্যবৃদ্ধির কথা বলছেন, পেট্রোল পাম্পের দাম, পেট্রোলের দামের কথা বলছেন। পেট্রোলের দাম বাড়ানোর জন্য আসলে কারা দায়ী? কে, কোন সরকার পেট্রোল পাম্প অয়েলের উপরে বন্ড এনেছিল সেটা আপনারা সবাই জানেন। এটা আমাদের সরকার আনেনি। 10 বছর আগে কংগ্রেস সরকারকে সে প্রশ্ন করা উচিত ছিল, তারা কেন পেট্রোল প্রাইস বন্ড এনেছিল। তার ফল আজকে মোদিজিকে ভুগতে হচ্ছে, তার ফলে আজকে পেট্রোলের দাম বাড়ছে। কিন্তু
যেই তুলনায়, আমি আবারও বলবো, যেই তুলনায় পেট্রোলের দামের জন্য বাজার দর মূল্যবৃদ্ধি হওয়া উচিত ছিল, আমাদের সরকার সেখানে হ্রাস টেনেছে। আর তার উপরে আর দুটো কথা বলি, যারা এই মূর্তি শুরু হয়েছে, এই জন্য এখন দেখবেন বিরোধীদের মুখে এটা নিয়েই শুধু কথা থাকবে। তারা জানে না, তারা ভুলে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভোট প্রচারে গেলে হিজাব ছাড়া বেরোতে পারেন না, আর যখন দেখলেন হিজাবে কাজ হচ্ছে না, তখন দুধেল গাই বলে ফেলেছেন এবারে হিন্দুদের সমর্থন লাগবে। তখন ওই মন্ত্রগুলো মনে আছে তো? কুচযুগ ভূয়িত, বিষ্ণু মাতা, যৌন ধর্ম, এগুলো কে রাজনৈতিক মঞ্চকে ধর্মীয় মঞ্চ হিসাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম ব্যবহার করেছে। আমাদের একজন বিজেপির নেতার নাম বলে দিন যিনি রাজনৈতিক মঞ্চে প্রথম এই মন্ত্রোচ্চারণ শুরু করেছে বা ভুলভাল মন্ত্র পড়েছে। যদি গোটা ভারতবর্ষে এটা কেউ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই জন্য বলবো, পশ্চিমবঙ্গে এইসব নিয়ে বিরোধীরা যাই বলুক না কেন, আমাদের যেটা কাজ, মন্দির হোক না ভালো মূর্তি, আমরা সেটাকে প্রগতিশীলের দিকে দেখতে পারি। সংস্কৃতি মন্ত্রণালয় যদি করে থাকে এই জায়গাটা কোথায় হবে, সেই জায়গার আশেপাশের মানুষগুলো আরো 10টা মিষ্টির দোকান হবে, বাইরে 10টা ভিখারি মানুষ বসতে পারবে, তারা দুবেলা ভিক্ষা পাবে, দুবেলা খেতে পারবে। এর জন্য আনন্দ হওয়া উচিত এবং শ্রীরামজির কাছে আরো প্রার্থনা করা উচিত যাতে আরো প্রগতিশীলের সাথে তাড়াতাড়ি এরকম আরো 10টা মূর্তি হয়। আমরা এর পাল্টা তৃণমূল কংগ্রেসের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব, তবে তার আগে আরও একটা বিষয়, সৌমিকদা, অনেকেই তো বলছেন যে রামের পর এবার তার পরম ভক্তর দিকে আপনারা যাচ্ছেন কেন? এই বজরং বলির স্মরণে কেন? না, এটা যারা বলছে তারা এইসব জানেই না, তারা বাংলার সংস্কৃতিই জানে না। রামের, আমরা কোথায় রামে গেলাম? রাম তো বাংলার ঐতিহ্য। আপনি যা দেখুন, শ্রীরামকৃষ্ণ কথামৃতটা পড়তে হবে। শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রীরামকৃষ্ণের বাবার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তাদের আরাধ্য দেবতার নাম হচ্ছে রঘুবীর। আজকেও কামারপুকুরে যান, রঘুবীর শিলা আছে। আপনি একটু এগিয়ে যান, রানী রাসমণির বাড়ি, রানী রাসমণির আরাধ্য দেবতাই হচ্ছে রঘুবীর। বিভিন্ন জায়গায় রঘুবীরের শিলা আছে। আপনার যদি এখন রাম নামে আপত্তি থাকে তাহলে আপনি বলুন না। আমি আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, আজকে আমরা দেখলাম এই হনুমানজি চারধাম হিসেবে যে দ্বিতীয় মূর্তি স্থাপন হলো, ভার্চুয়ালি তা উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, এবং আরও দুটো হবে, একটা রামেশ্বরমে কাজ শুরু হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গেও হবে। সেক্ষেত্রে এই কি কৌশল, কি বার্তা দিতে চাইছেন নরেন্দ্র মোদী বা বিজেপি, কি মনে করা হচ্ছে রাজনৈতিক দিক থেকে? জ্যোতির্ময়, তোমার কাছে এই বিষয়টা জানতে চাইছিলাম। আজকে নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করলেন অতিকায় হনুমান মূর্তির। এর আগে সিমলাতে আমরা দেখেছি, আরও দুটো হবে, একটা রামেশ্বরমে এবং একটা পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে কি এর পেছনে কি কৌশল কাজ করছে, কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, এক্ষেত্রে হিন্দুত্বের রাজনীতির কথাই মনে করা হচ্ছে, কারণ স্বয়ং প্রধানমন্ত্রী তিনি কোন ধর্মীয় অনুষ্ঠানে সরাসরি ভাবে যোগ দিচ্ছেন, তিনি হনুমান মূর্তি, তিনি বজরংবলীর মূর্তি তিনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করছেন যে দেশের বিভিন্ন প্রান্তে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা করা হবে। পুরো বিষয়টিকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই দেখছে রাজনৈতিক মহল। তার কারণ দেশে বিভিন্ন ধরনের যে ইস্যু চলছে এবং বিশেষত পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির মতো একাধিক জ্বলন্ত ইস্যু যখন চলছে, সেই সময়তে প্রধানমন্ত্রীর এহেন ঘোষণাকে কার্যত সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকেই দেখছে সাধারণ মানুষ। এবং বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বারবার ধরে যে অভিযোগ উঠে আসছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ধরনের ইস্যুগুলি রাজনীতির ক্ষেত্রে স্লোগান হওয়া উচিত বা রাজনীতির ক্ষেত্রে হাতিয়ার হওয়া উচিত, সেখান থেকে কিছুটা সরে এসে ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়েই পশ্চিমবঙ্গে 2021-এর নির্বাচনে লড়াই করেছিল বিজেপি, কিন্তু এবং তার ফল হিসেবে মানুষ তাদেরকে গ্রহণ করেনি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেই লাইনেই কিন্তু বিজেপি এখনো পর্যন্ত হাঁটছে এবং বরাবরই আমরা দেখেছি যে উত্তর ভারতে এই ধরনের ধর্মীয় নীতির রাজনীতি বরাবরই হাতিয়ার হয়েছে বিজেপির এবং সেইভাবেই তারা লাভবান হয়েছে। কখনো মন্দির স্থাপন, সেই হিন্দু ভাবাবেগে উস্কানো বা ধর্মীয় ভাবাবেগকে কেন্দ্র করে যে রাজনীতি, তাতেই সরব হচ্ছেন বিরোধীরা। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আমরা যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অরূপ দা, সৌমিক দাও রয়েছেন আমাদের সঙ্গে প্যানেলে। সৌমিক দা, যে বক্তব্য যে এটাতে এত বিরোধিতা করার কি আছে, এটা তো হনুমান মূর্তি, হনুমানকে ভারতবর্ষের একটা বড় অংশ পুজো করে, শক্তির প্রতীক, পৌরাণিক চরিত্র, ভারতের কালচারটা দেখানো হচ্ছে, তাতে আপনারা এত রেড়ে করছেন কেন?
না, আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, যখনই জনতা চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধেরও বাদ্য। তো এক্ষেত্রে যুদ্ধটা তো সবসময় সমরাস্ত্র নিয়ে হয় না। এখানে ভারতবর্ষের আধুনিক যে রাজনীতি, সেই রাজনীতিতে বিজেপি খুব সাকসেসফুলি ধর্মটাকে এই রাজনৈতিক যুদ্ধের হাতিয়ার করে তুলেছে। এবং ইন্টারেস্টিং যে আজকে যে ঘোষণা, যেই ঘোষণায় দেশের মানুষ যখন 45 বছরে সর্বোচ্চ বেকারত্বে জর্জরিত, যখন 70 বছরে অর্থনৈতিক অবস্থা দেশের সবচেয়ে খারাপ, এই রিপোর্ট আমরা বলছি না, একটা তথ্য সিএমআই এর আর একটা তথ্য রিজার্ভ ব্যাংকের, সেই তথ্য অনুযায়ী যখন দেশ বেকারত্বের জ্বালায় জর্জরিত, দেশ অর্থনৈতিক ভাবে মানে সাংঘাতিক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, রিজার্ভ ব্যাংকের থেকে ওই রিজার্ভ রেপো সেই ভাড়ারকে তুলে নিয়ে আসে দেশ চালাতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রোজ যখন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হয়, তখন দাঁড়িয়ে এই ধরনের ঘোষণা দেশের মানুষের সাথে প্রহসন বলে আপাত দৃষ্টিতে মনে হয়, কিন্তু আসলে এর পিছনে একটা সুদূর প্রসারী রাজনৈতিক অঙ্ক কাজ করে। দেখুন যে তার প্রান্তের কথা বলা হচ্ছে, দুটো প্রান্ত হচ্ছে একটা পূর্ব ভারতের পূর্ব অংশ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং আরেকটি দক্ষিণ অংশ যেটা তামিলনাড়ু, অর্থাৎ যেই দুটি জায়গাতেই বিজেপি এখনো ভাবে রাজনৈতিক ভাবে দাঁত ফোটাতে সক্ষম হয়নি। আজকে যখন দেশের মানুষ প্রশ্ন করছে যে আমাদের দেশে রোজ পেট্রোল ডিজেলের দাম কেন বাড়ছে, যে জিএসটি নিয়ে এত কথা বলা হচ্ছে, রান্নার গ্যাসে জিএসটি রয়েছে, তা সত্ত্বেও রান্নার গ্যাসের সিলিন্ডার কেন ডোমেস্টিক সিলিন্ডার 1000 টাকা এবং কমার্শিয়াল সিলিন্ডার 2200 টাকায় কিনতে হচ্ছে, যাতে সেই প্রশ্ন মানুষ না তুলতে পারে, তার জন্য এই ধরনের ধর্মীয় আশ্রয় করে আজকে মানুষের দৃষ্টিটাকে লঘু করিয়ে দেওয়ার এই অপপ্রয়াস, এই প্রয়াস দীর্ঘদিন ধরেই বিজেপি করে আসছে। আমার মনে আছে আজকেই রিপোর্টিং দেখছিলাম যে স্মৃতি ইরানি, যিনি একটা সময় পার্লামেন্টের বুকে তিনি আলু এবং পেঁয়াজ গলায় মালা করে ঘুরে বেরিয়েছিলেন এবং রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন, তাকে যখন সাংবাদিকরা এলপিজি এবং পেট্রোল ডিজেলের প্রাইস হাইক নিয়ে প্রশ্ন করেছে, তিনি কিরকম ভাষায় উত্তর দিয়েছেন, আজকে আপনারা সাংবাদিকরা সেই ঘটনার অর্থাৎ সৌভিকদা, অরূপদা বলছেন যে গুরু বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই প্রহসন করা হচ্ছে, কি বলবেন? শুনুন, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিই বলুন তো। আমরা কাকে ইমাম ভাতাটা কারা শুরু করেছিল? হজ টাওয়ার যখন করেছিল তখন তো প্রশ্ন হয়নি। আচ্ছা একটা কথা বলুন তো, সনাতন হিন্দু ধর্মের কোনো কাজ করতে গেলে উনাদের বারবার এইসব কথা মনে হয় কেন? কোনো তো হজ টাওয়ার করার সময় মনে হয়নি ওখানে হসপিটাল করে দিই, কখনো তো তখন মনে হয়। আচ্ছা আপনারা পেট্রোল রাখবেন কথা বলছেন, ইউপিএ সরকারে আপনারা হিস্সা ছিলেন, আমরা ছিলাম না। আপনারা আপনাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী তখন ইউপিএ সরকারকে কেন বল করতে বলেছিল? বা কেন আপনারা সেই আজকের পেট্রোলের দাম বাড়ছে তার একমাত্র কারণ আপনাদের দল, আপনাদের মুখ্যমন্ত্রী সেই সময় ইউপিএ সরকারের শরিক ছিল, এটা ভুলে গেলে চলবে না। আর আজকে অতই যদি দয়া থাকে, প্রত্যেক সরকার তো দাম কমাচ্ছে, আপনারা কেন জিএসটি ট্যাক্স কমাচ্ছেন না? পেট্রোলের উপরে ভর্তিটা আপনারা কেন দিচ্ছেন না? আলু কলা চাষ করছে, সেটার জবাব আগে দিন। শুধু সনাতনী হিন্দু ধর্মের কোনো একটা কিছু হলো আপনারা রেলে করে ওঠেন। তার কারণ আপনাদের মুখ্যমন্ত্রী যখন আমি আলোচনায় আসবো, সৌমিকদা, অরূপদা, আমি আলোচনায় আসবো একটা ছোট বিরতির পর, প্লিজ সঙ্গে থাকুন।